তাছাড়া বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে সিন্ডিকেট হাসিনার আমলের সিন্ডিকেট বিরাজমান আছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে জিম্মি অবস্থায় আছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি সানজানা ঢালি। 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে চলছে নানা বাকবদল, আর এরই মধ্যে বেশ চাউর হয়ে উঠেছে ডাকসু নির্বাচনের গুঞ্জন। আর আজ এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জুলাই আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান, যিনি 5ই আগস্ট সকালে চাংখারপুলে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বলেছিলেন, প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যায়েন না। ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাইয়া, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে। ছাত্রদল এই পরিবর্তনের সুযোগকে কিভাবে কাজে লাগাতে চায়? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডেইলি ক্যাম্পাসের যারা দর্শক আছেন দেখবেন, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আপনি বলেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে যে সুযোগটা এসেছে সেটা ছাত্রদল কিভাবে কাজে লাগাবে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোটা বাংলাদেশে দীর্ঘ 15.5 বছরের দুঃশাসনকে মোকাবেলা করে আজকের এই জায়গাতে এসেছে। তো ছাত্রদল একটা দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকের এই জায়গাতে এসেছে, যেটা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন যে অভিজ্ঞতা নিতে পারেনি। ছাত্রদল সেই পরিস্থিতি মোকাবেলা করে সেই অভিজ্ঞতাকে রপ্ত করেছে, এবং সে অভিজ্ঞতার আলোকে যে রাজনৈতিক অপসংস্কৃতি প্রচলন ছিল সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, সেটা থেকে বের হয়ে একটি সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণই ছাত্রদলের সবচেয়ে বড় লক্ষ্য, এবং বাংলাদেশের এই মুহূর্তে ছাত্রদলের পক্ষেই সেটা বাস্তবায়ন করা সম্ভব, কারণ তারাই হাসিনার দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করেছে। আপনার মতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ডাকসু নির্বাচন কিভাবে আয়োজন করা সম্ভব? আমি 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সেন্ট্রাল প্যানেল থেকে সদস্য প্রার্থী ছিলাম। সে বছর আমি নিজে পর্যন্ত ভোট দিতে পারিনি। সেই পরিবেশের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়, বর্তমান যে পরিস্থিতি সেখানে পতিত স্বৈরাচার অলওয়েজ লেগে আছে, কিভাবে আপনাকে দমানো যায়, কিভাবে রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখবেন গত 3 থেকে 4 সপ্তাহ আগে বিভিন্ন হলগুলোতে, বিজয় একাত্তর হল, জিয়া হলের গেটে বিভিন্ন দেয়ালে লেখা ছিল যে জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। চারুকলায় পহেলা বৈশাখ কেন্দ্রিক হাসিনার মুখাকৃতিকে পুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ কর্তৃক। তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলো থেকে বিভিন্ন সংগঠনের নামে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের ছাত্রদলের অনেক মেয়েকে নিয়ে নানান ধরনের বেশিং করা হয়, সেটি সম্পর্কে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা আলটিমেটলি নিতে পারেনি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে সিন্ডিকেট হাসিনার আমলের সিন্ডিকেট বিরাজমান আছে, এবং বিভিন্ন হলগুলোতে হলের যে প্রভোস্ট আছে তারা 5 আগস্টের পূর্বে ফ্যাসিস্টের দালালি করেছে। এখনো তারা বিভিন্ন সংগঠনের ছত্রছায়া, যারা সুপ্ত সংগঠন হিসেবে আমরা যাদেরকে চিনি, যারা নিজেদের আত্মপরিচয় দিতে সংকোচ ফিল করে, তাদের আশ্রয় প্রশ্রয় এখনো পর্যন্ত বিভিন্ন হলগুলোতে হাসিনার আমলের প্রভোস্ট বিদ্যমান। তো এই পরিস্থিতি রেখে প্রপারলি কোনো ব্যবস্থা না নিয়ে যদি ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে এটা ক্যাম্পাসের জন্য থ্রেট মনে করা হচ্ছে, সুতরাং ক্ষতিকর করা মনে হচ্ছে, কারণ রাষ্ট্রের স্বার্থটা অবশ্যই প্রাধান্য থাকবে। তারপরও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবারই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি, এই জন্য যে কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা প্রয়োজন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 2-3 মিলে গিয়ে একটা দাবি করলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিজি করে দিচ্ছে। মানে এত রক্তের বিনিময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাছটা তৈরি করার দরকার ছিল, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তৈরি করতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে জিম্মি অবস্থায় আছে। জুলাই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ জনগণ সবার মাঝখানে একটা ঐক্যতা ছিল, সবাই এক ছিল, কিন্তু বর্তমানে জুলাই আন্দোলনের পরবর্তী যে বাংলাদেশ, এই বর্তমানে কিন্তু একটা কাদা ছোড়াছুড়ির ব্যাপার আমরা দেখছি। রাজনৈতিক দল হোক কিংবা বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় হোক, হঠাৎ করে এরকম অবস্থা হওয়ার কারণ কি? এখন যারা হচ্ছে যে এই আন্দোলনটা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাতে সকল সংগঠন এবং বাংলাদেশের জনগণ সেখানে একত্রিত হয়েছে। একটা গণ অভ্যুত্থান, আমি অলওয়েজ বলে থাকি, একটা গণ অভ্যুত্থান কখনো একক নেতৃত্ব কিংবা পরিকল্পনার মধ্য দিয়ে হয় না। আমাদের যে উপলব্ধি, বাস্তব উপলব্ধি থেকে আমি যেটাকে ধারণ করি, সেটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। একটা গণ অভ্যুত্থানে যখন দেখেন ছাত্র জনতা যখন মাঠে নামলো, তখন ছাত্র জনতাকে হাসিনা বিভিন্ন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে
প্রাণে ব্ল্যাক আউট করে তাদেরকে দমানোর চেষ্টা করেছে। দমানোর চেষ্টা করেছে। তারপর আপনার সাংবাদিক, তারপর কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারপর হচ্ছে যে আইনজীবী, তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর মাঝখানে 26 জুলাই সাংস্কৃতিক কর্মীরা 18 তারিখের পরে 26 তারিখ প্রকাশ্য যে মিছিল হয়েছে প্রেস ক্লাব থেকে গুলিস্তান পর্যন্ত, এটা সাংস্কৃতিক কর্মীরা করেছে। সাংস্কৃতিক কর্মীরা এই আন্দোলনকে পুনরুজ্জীবিত করেছে। সুতরাং এই আন্দোলনটাকে যে একক্ষিগত করা হয়েছে ব্যানারের আন্ডারে, সেটাই হচ্ছে আপনার ফাটলের প্রধানতম কারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা মজলুম ছিলাম হাসিনার আমলে, মজলুমরা একজন আরেকজনের উপরে জুলুমকারী হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে অত্যন্ত হচ্ছে যে আপনার হৃদয় বিদারক এবং এই ঐক্যে ফাটল ধরানোর পেছনে প্রধান কারণ। আপনি কি মনে করেন বর্তমানে ছাত্র রাজনীতিতে সংস্কার প্রয়োজন রয়েছে? আর যদি আপনি সংস্কার করতেই চান তাহলে কোন কোন দিকগুলো আগে সংস্কার করবেন? ছাত্র রাজনীতিতে সংস্কারের যে প্রশ্নটা আসতেছে, দীর্ঘ দুঃশাসনে আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতি, এটার কারণেই সংস্কারের কথাটা আসতেছে। আসলে আওয়ামী আমলে তো কোনো রাজনীতি ছিল না, সেটা ছিল রাজনৈতিক অপসংস্কৃতি। সুতরাং সত্যিকারের যে রাজনীতি, ক্যাম্পাসগুলোতে রাজনীতিটা হওয়া উচিত সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব রাজনীতি, শিক্ষার্থীদের জন্য রাজনীতি, সম্পূর্ণ আবাসিক কিভাবে রূপান্তরিত করা যায় ক্যাম্পাসগুলোকে, সেই ব্যাপারে জোরদার করা প্রয়োজন। পুরোপুরি পড়াশোনা, সহশিক্ষা, গবেষণা, ব্যক্তিত্ব সম্পন্ন, দেশপ্রেমিক, এগুলোর উপরই রাজনীতিটা হওয়া উচিত। এবং এগুলোর উপর যদি জোর দেওয়া যায়, তাহলে বলা যায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ছাত্র রাজনীতিটা সামনে উপহার দেওয়া যাবে। এবং সেটা আশা করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিতে পারবো, কারণ আমরা বাজে পরিস্থিতি অতিক্রম করে শিখেছি। ছাত্র রাজনীতিতে টাকা পয়সার প্রভাব দেখা যায়, তবে আনুষ্ঠানিকভাবে ছাত্র নেতাদের কোনো আয় নেই। এই যে ছাত্রদের রাজনীতিতে টাকা পয়সার এই আয় ব্যয়ের হিসেবগুলো আরো কিভাবে স্বচ্ছ করা যায়, আপনি এ বিষয়ে কি মতামত দেবেন? দেখেন, আমরা আমাদের বুঝ হওয়ার পর আমরা যতটুকু দেখেছি, প্রিভিয়াস হিস্ট্রি সম্পর্কে তত অভিজ্ঞতা নাই, কিন্তু আমাদের যে অভিজ্ঞতার লোকে দেখলাম লাস্ট সময়টাতে ছাত্র রাজনীতি কেন করি, ছাত্র রাজনীতি করা মানে গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, এটা করা সেটা করা, মানে একটা হচ্ছে যে আপনার হাই প্রোফাইল চলাফেরা, কিন্তু ইনকাম নাই। যে মানে এই জিনিসটা থেকে এই জিনিসটা তো আমরা দেখে বড় হয়েছি, তো সেই জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক লাগে আপনার হচ্ছে যে বিভিন্ন প্রয়োজনে অর্থের প্রয়োজন পড়ে, সেটা সাবেকদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে সাবেকদের জন্য যারা সাবেক সংগঠন করে যায়, যারা সংগঠনটা ওন করে যায়, তারা তো যারা বর্তমান আছে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। সেই অনুযায়ী সংগঠন চালানোর জন্য যতটুকু প্রয়োজন সাবেক এবং বর্তমান যে আমাদের যে মাদার সংগঠন, তাদের কাছ থেকে যতটুকু সহযোগিতা নেওয়া করা যায়, সেটুকু চেষ্টা সেটা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ছাত্র রাজনীতির আয় ব্যয়ের যে আরও স্বচ্ছতার কথা বলছেন, সেটা টোটালটা নির্ভর করে আসলে নেতৃত্বের উপরে, তারা কতটুকু স্বচ্ছতার মধ্য দিয়ে সংগঠনকে চালাতে পারতেছে, কীভাবে চালাতে পারতেছে, তাদের হিসাব নিকাশ কতটা স্বচ্ছ। আর টাকা পয়সার যদি বলা হয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটা সংগঠন, এখানে হাজার হাজার আমাদের সিনিয়র এই ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে, আমাদের অগ্রজ আছেন। সুতরাং তাদের কাছ থেকে তাদের সংগঠনের জন্য তারা ভালোবেসে বিভিন্ন উপহার এই সংগঠনকে দেয়। সেটা ব্যক্তি প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেয় না, সামগ্রিক সংগঠনের স্বার্থে দেয়, যেন সংগঠন যেন সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। বিশ্ববিদ্যালয়ের ভিসির যে শীর্ষ পদগুলো রয়েছে, এখানে রাজনীতির প্রভাব কেন যেন থামছেই না, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে রাজনীতির যে প্রভাব থামছে না, আপনারা যেটা বলছেন, এখনো পর্যন্ত যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কেউই তো রাজনীতির বাইরে নয়। আর রাজনীতি করলেই যে সে কোথাও যেতে পারবে না, এটা হওয়া তো সমীচীন নয়। লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে মারাত্মক লেভেলের একটা মব করা হয়েছে, যারা এই হাসিনার আমলকে মোকাবেলা করে, তাদের চাকরির ভয়কে উপেক্ষা করে তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে পরবর্তীতে ট্যাগিং করা হয়েছে, তারা এই দলের, এই জন্য তাদেরকে ভিসি হতে দেওয়া যাবে না। আরে ভাই, এটা কোন ধরনের মব? যে ব্যক্তিটা জীবনের সব ঝুঁকি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্ট্যান্ড নিয়ে তার সিনেট ভবন থেকে ওয়াকআউট পর্যন্ত করেছে, এই ধরনের শিক্ষকদেরকে লাস্ট পর্যন্ত ট্যাগিং করে তাদেরকে দায়িত্বশীল জায়গা থেকে আপনি সরানোই বলা চলে। তো এখন আপনি একটা দায়িত্বশীল জায়গায় যদি আপনি অধিষ্ঠিত হতে চান, সেখানে যদি আপনি দায়িত্ব পালন করতে চান, তাহলে আপনাকে তো পরিস্থিতি ফেস করতে হবে। সুতরাং সেই পরিস্থিতি ফেস করাটা যদি আপনার পরবর্তীতে অপরাধ হয়ে যায়, তাহলে তো আর কিছু বলার নাই।